অনেক কাল আগের কথা। এক গ্রামে আকরাম খান নামে এক সওদাগর থাকত। আকরাম খানের প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন এবং তার পেছনে দুই মাসুম মেয়ে রেখে গিয়েছিলেন। পরিস্থিতির বাধ্যবাধকতায় আকরাম খান দ্বিতীয় বিয়ে করতে রাজি হন এবং তিনি নিজের দুই মেয়েকে সৎ মায়ের তত্ত্বাবধানে রেখে ব্যবসার খাতিরে শহরের দিকে রওনা হন। আজ ৩ বছর পর আকরাম খান তার গ্রামে ফিরে আসছিলেন। ঘরের ভিতর সৎ মা দুই বাচ্চাকে নিজের সামনে রাখল এবং কঠোরভাবে বলল, শোনো, তোমরা দুজন কান খুলে আমার কথা শুনে নাও। আজ তোমাদের আব্বাজান ঘরে তাশরিফ আনছেন এবং তিনি আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ হয়ে যাওয়া কথা, বুঝেছ? যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে না, তবে দেখে নিও, পরে আমার কাছে নালিশ করো না। জানো তো, আমার মেজাজ যখন আমার রাগ ওঠে তখন কারো কথা শুনি না। দুই বোনই ভয়ে মাথা নিচু করে নিল। বড় মেয়ে সাহস করে বলল, জি ঠিক আছে, আমরা দুজন মিলে সব কাজ মিটিয়ে দেব। শুধু একটা অনুরোধ, আজ আমাদের মেরো না, আর খাবার জন্য কিছু দাও। কাল থেকে আমরা দুজন শুধু শুকনো রুটি খেয়েছি। সৎমা চোখ পাকা করে বলল, আজ সন্ধ্যায় খাবার জুটবে, কিন্তু মনে রেখো, এই সব কথা নিজের আব্বাজানকে বলবে না, নইলে একদিনও এই ঘরে থাকতে দেব না। ভালোভাবেই চেনো তোমরা দুজন আমাকে। এমন সময় বাইরে থেকে ঘোড়ার গাড়ির শব্দ এলো। সৎমা সঙ্গে সঙ্গে বাইরে দৌড় দিল। আকরাম খান ৩ বছর পর বাড়ি ফিরেছিলেন। আরে, কেমন আছো তুমি? আর আমার মেয়ে দুটো কেমন আছে? দেখতে পাচ্ছে না যে? সৎমা মুখ বানিয়ে বলল, তবা গো, এসেই নিজের মেয়েদের কথা মনে পড়ে গেল আপনার। আমার তো একটুও পরোয়া নেই আপনার। আমি তো দিনরাত ঘরের কাজ করে এই বাড়ির চাকরানি হয়ে গেছি। এই বাড়িতে আমার এক স্বামী ছিল, সেও এসেই নিজের মেয়েদের হালচাল জিজ্ঞেস করতে লাগলো আমার কাছে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার মেয়েদের আর কি হবে, একদম ঠিকঠাক আছে। আকরাম খান সান্ত্বনা দিয়ে বললেন, আরে না না, এমন কথা কেন ভাবছ? ঘরে তো ওরা দুজনও আছে, তাই ওদের ব্যাপারে জিজ্ঞেস করা তো সাজে, তাই না? হ্যাঁ, সব জানি, আছে, থাকতে দিন। আপনার মেয়েরা তো সারাদিন খেলতে বেরিয়ে যায়, আর মুখের ভাষা তো তবা তবা। আপনার বড় মেয়েই তো আমাকে কথাই বলতে দেয় না। তবা তবা, এত লম্বা জিভ তার, আর এত বেয়াদব কি আর বলবো। এ কথা শুনে আকরাম খানের কপালে ভাঁজ পড়ল। কি বললে তুমি? আমার মেয়েরা বেয়াদব হয়ে যাচ্ছে? কোথা থেকে শিখল এসব? কে এত মাথায় তুলল? বাড়িতে কি চলছে? আজই জিজ্ঞেস করব আমি ওদের। যা জবাব দেবার দিয়েই যাবে। আমি এমন চালচলন বরদাস্ত করব না। হ্যাঁ গো, আপনি নিজেই জিজ্ঞেস করে নেবেন ওদের। আমি তো কিছু জিজ্ঞেস করলেই মিথ্যে বলে দেয়। কে জানে মিথ্যে বলার অভ্যাস কোথা থেকে লেগেছে ওদের। আরও কি লুকাবো আপনার কাছে? ঘর থেকে চুরিও করতে শুরু করেছে। আকরাম খানের পা আটকে গেল। কি চুরি? এসব আমি কি শুনছি? তুমি আমার মেয়েদের দেখাশোনা করনি? আমি তো ওদের তোমার কাছেই রেখে গিয়েছিলাম। আরে ওগো, কী সব কথা বলছেন আপনি? ওরা তো আমাকে মা মনেই করে না। কিছু জিজ্ঞেস করলেই যে তোমরা দুজন কোথায় যাচ্ছ, তো জবাব পর্যন্ত দেয় না। আর আপনি দেখবেন, যখন আপনি ওদের ওইসব আচরণের ব্যাপারে জিজ্ঞেস করবেন, তখন দেখবেন আমাকেই মিথ্যেবাদী বলবে, আর ঘর ভর্তি কথার কারণে আমারই মুখ কালিমালিপ্ত হবে। আর যখন আমি ওদের মেরে বা বকা দিয়ে এসব ভুল কাজ ছাড়তে বলি, তখন গ্রামবাসীরা বলে যে সৎমা ওদের ওপর অত্যাচার করে। এখন আপনিই বলুন, করলে কি করব? আকরাম খান রাগে হাত নাড়লেন। ব্যাস ব্যাস, তোমাকে আর কিচ্ছু করার দরকার নেই। এবার যা করার আমি নিজেই করব। আসতে দাও ওদের। ওদিকে দুই বোন জঙ্গলে নিজেদের গরু চড়াচ্ছিল। তখনই বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক সন্ধে হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আব্বাজানও পৌঁছে গেছেন নিশ্চয়ই। আমি ঘাসও কেটে নিয়েছি। আম্মিকে বলেওছিলাম যে আজ গরু চড়াতে আমাদের জঙ্গলে পাঠিও না, কিন্তু সে আমাদের কথা কবে শোনে? ছোট বোন সাফিয়া চিন্তিত স্বরে জিজ্ঞেস করল, বুবু, আমাদের আব্বাজানও কি আমাদের সাথে এমন আচরণ করবেন যেমনটা আমাদের সৎমা করেন? আরে না না পাগলি, এমন কেন ভাবছিস? আমাদের আম্মি তো সৎ, কিন্তু আমাদের আব্বাজান তো আমাদের নিজেদের আব্বাজান। এমন ভাবিস না। হ্যাঁ বুবু, এ কথা তো ঠিক, কিন্তু আমি শুনেছি যে যদি আম্মি মারা যায় আর আব্বাজান দ্বিতীয় বিয়ে করে সৎমা ঘরে নিয়ে আসেন, তবে বুঝে নাও যে আব্বাজানও সৎ হয়ে গেছেন। না না, আমাদের সাথে এমন হবে না। বিশ্বাস কর, আজ আমাদের আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন, তুই দেখে নিস। কিন্তু সত্যি তো এটা ছিল যে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুঝদার ও বুদ্ধিমতী ছিল। দুজনেই নিজেদের গরু নিয়ে এখন বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে আকরাম খান অস্থির হয়ে পায়চারা করছিলেন। আসতে দাও দুজনকে, আমি নিজে গিয়ে ওদের কান ধরে নিয়ে আসি। কোথায় মুখ পুড়িয়ে ঘুরছে? ওরা দুজন এই সময় পর্যন্ত বাড়ি পৌঁছায়নি, সীমা ছাড়িয়ে গেছে। একদম আসতে দাও। আজ আমি এক একটি কথা পরিষ্কার করে দেব। আজ আমার শেষ ফয়সালা। এখন আর এই তামাশা বা এই গাফিলতি এই বাড়িতে একটুও চলবে না, একদমই না। ইতিমধ্যে দুই বোন গরু নিয়ে বাড়ি পৌঁছে গেল। আকরাম খান ওদের দেখামাত্রই রাগে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে তোমরা দুজন? ৩ বছর পর আমি আজ এই বাড়িতে পা রাখলাম, আর এখানে এসে দেখছি যে তোমরা দুজন বাড়িতেই নেই। এই আদব কায়দাই শিখে রেখেছ? বাপ ফিরেছে আর তোমাদের কোনো খবরই নেই। আজ তো সীমা ছাড়িয়ে গেছে। এখন এসেই তোমাদের সব আচরণের হিসেব নিতে হবে। বড় মেয়ে ভয় ভয় বলল,
আব্বাজান, আমরা তো আম্মির কথাতেই গরু চড়াতে জঙ্গলে গিয়েছিলাম, নইলে আমরা কখনোই বাড়ির বাইরে যাই না। তাহলে আম্মি আপনাকে একথা কেন বলেননি? সৎমা সঙ্গে সঙ্গে বলে উঠল, তবা তবা, কত মিথ্যেবাদী এই মেয়েগুলো, তবা তবা। আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম যে বাড়ির কাছে অনেক ঘাস আছে, আর এরা অকারণে গরু নিয়ে জঙ্গলে চলে গেছে। আজকাল তো আমি রোজ নিজেই গরু চড়াতে যাই, কিন্তু আজ আপনাকে দেখানোর জন্য এরা গরু নিয়ে জঙ্গলে চলে গেছে। আব্বাজান, আম্মি মিথ্যে বলছেন। ছোট মেয়ে সাফিয়া মিনতি করে বলল, আম্মি, আপনি এমন কেন বলছেন? আব্বাজানকে সত্যিটা বলে দিন না। আমরা তো আজ পর্যন্ত কখনো আম্মির অনুমতি ছাড়া ঘরের বাইরে পা পর্যন্ত রাখিনি, তবুও আপনি এমন কেন বলছেন আম্মি? আকরাম খান কঠোরভাবে হাত তুললেন। ব্যাস ব্যাস, চুপ করো তোমরা সবাই। এখন যা সিদ্ধান্ত নেবার আমি নিজেই নেব। তোমরা দুজন এখন নিজেদের ঘরে চলে যাও, আর সকালে তৈরি থেকো। আমি আমার মেয়েদের ঘুরতে নিয়ে যাব, আর কাল আমরা আমাদের ফুফুর বাড়ি যাব, ঠিক আছে? দুই বোনের চোখ চকচক করে উঠল। কি সত্যি আব্বাজান? আব্বাজান, আপনি কত ভালো। এ কথা শুনে আয়েশা আর সাফিয়া দুই বোন খুব খুশি হয়ে গেল, আর তারপর সকালের অপেক্ষা করতে লাগল। ওদিকে সৎমা চিন্তায় বসে বসে নিজের সঙ্গেই ফিসফিস করতে লাগল। আরে মনে হচ্ছে আমার স্বামীর আমার উপর সন্দেহ হয়েছে, আর তার উপরেই মশাগুলো কিছু ভাবতেই দিচ্ছে না। আরে কিছু তো ভাবো, সকালে ওঠার আগে কিছু তো ভাবো। তার এই ভয় ছিল যে তার স্বামী এখন আর তার কথা বিশ্বাস করছে না, তাই তো সে নিজের মেয়েদের বেড়াতে নিয়ে যাচ্ছে। এই চিন্তায় সে সারা রাত ঘুমালো না। যেই সকাল হলো, এদিকে দুই বোন তৈরি হয়ে নিজেদের বাবার কাছে চলে গেল, আর অন্যদিকে সারা রাত না ঘুমানোর কারণে ভোরবেলা সৎমায়ের চোখ লেগে এলো, যার ফলে সে টেরই পেল না যে তার স্বামী নিজের মেয়েদের নিয়ে কখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। আব্বাজান, আমরা দুজন ফুপুর বাড়ি যাওয়ার জন্য তৈরি। আমরা আম্মিকে বলে বেরোই। না, আম্মি ঘুমাচ্ছে, তাকে এখন জাগানো ঠিক হবে না। চলো, আমি তোমাদের জন্য শহর থেকে কিছু কাপড় এনেছিলাম, সেগুলোও সাথে নিয়ে চলি। তোমরা ফুফুর বাড়িতে কিছুদিন থাকবে তো কাজে আসবে, ঠিক আছে? হ্যাঁ আব্বাজান, এটাই ঠিক হবে। চলুন, আপনিও আমাদের সাথে ফুফুর বাড়িতে থাকবেন তো? আমিও তোমাদের সাথে ফুফুর বাড়িতে কিছুদিন থাকব। চলো, এখন অনেক কথা হয়েছে, দেরি হয়ে গেলে আমরা সেখানে পৌঁছতে পারবো না। এই কথা বলে আকরাম খান নিজের মেয়েদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কে জানে আকরাম খানের মনে কি চলছিল। চলতে চলতে ওরা বাড়ি থেকে অনেক দূরে চলে এলো, জঙ্গলের পথে। আয়েশা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? এইদিকে তো ফুফুর বাড়িও নয়, আমরা তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি। আমার খুব ভয় করছে। আসলে আমরা যাচ্ছি কোথায়? আরে পাগলি, যখন তোর বাবা তোর সাথে আছে তখন ভয়ের কি কথা? তোমরা দুজন দাঁড়াও। আকরাম খান চারপাশে নজর বোলালেন। আর একটা কাজ করো, এখানে চারপাশে দেখো, এখানে বরইয়ের কত ঝোপঝাড় আছে, আর দেখো কত বেশি বরই ধরেছে এই ঝোপগুলোতে। দেখো আমার মেয়েরা, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি এখানে বসছি। তোমরা দুজন আমার জন্য বেছে বেছে নিয়ে এসো। যতক্ষণ আমি নিজে না ডাকি, তোমরা বরই কুড়োতে থাকো, ঠিক আছে? সাফিয়া সংশয় নিয়ে বলল, কিন্তু আব্বাজান, সন্ধে হতে চলল। যদি আমরা এখানে আর কিছুক্ষণ থামি তবে রাত হয়ে যাবে, আর আমরা জঙ্গলে পথ হারিয়ে ফেলব। আরে না না, আমরা প্রায় পৌঁছে গেছি, আর একটু সময় লাগবে। তোমরা দুজন যাও, গিয়ে বেছে নিয়ে এসো। আমি এই গাছের নিচে বসে তোমাদের অপেক্ষা করছি। যখন আমি তোমাদের ডাকব তখন কাছে চলে এসো। নিজের বাবার কথা মেনে দুই মেয়ে বরই কুড়োতে কুড়োতে এগিয়ে গেল। সাফিয়ার একটু সন্দেহ তো হচ্ছিল, কিন্তু তবুও আব্বাজানের কথায় সে চুপ রইল, আর কিচ্ছু বলল না। এদিকে অন্যদিকে তাদের বাবা মেয়েদের যাওয়ার সঙ্গে সঙ্গেই হাতে ধরা লাঠি মাটিতে পুঁতে দিল, আর নিজের টুপি খুলে সেটার উপর রেখে দিল। তারপর সে এদিক ওদিক তাকাতে লাগল। তখনই তার নজর একটা বানরের উপর পড়ল। আরে আরে, এ তো বড় চমৎকার উপায়। এখন এই বানরই আমার কাজ করবে, কিন্তু তাকে তো একটু লোভ দেখাতে হবে। কিসের লোভ দিয়ে ওকে? হ্যাঁ, বানরের পছন্দের খাবার কলা, এটাই কাজে আসবে। আকরাম খান নিজের টুপির উপর বানরকে বসালো, আর তাকে কলা দিতে দিতে নিজে বাড়ির দিকে রওনা দিল। বানর একটা করে কলা খাচ্ছিল আর আওয়াজ দিচ্ছিল, কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে, কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, দেখো সাফিয়া, আব্বাজানের আওয়াজ আসছে, উনি আমাদের আরও বড়ই কুড়োতে বলছে। চলো, যতক্ষণ আব্বাজান বলছেন আমরা ততক্ষণ কুড়োতে থাকি। দুই বোন অনেকক্ষণ ধরে বড়ই কুড়োতে থাকল, আর এদিকে বানরও আওয়াজ দিতে থাকল। যখন বানর শেষ কলাটা খেয়ে ফেলল, তখন একটা কলা নিচে পড়ে গেল। বানর একদম চুপ হয়ে গেল। এখন মেয়েরা খেয়াল করল যে আব্বাজানের গলার আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে।
শোনো সাকিয়া, আব্বাজানের আওয়াজ আসা বন্ধ হয়ে গেছে। মনে হয় উনি আমাদের ফিরে ডাকতে চাইছেন। চলো এবার যাই আব্বাজানের কাছে, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, এখন তো রাত হতে চলল। চলো চলো ফিরে যাই। দুই বোন দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছালো যেখানে গাছের নিচে তাদের বাবা বিশ্রাম করছিলেন। সেখানে গিয়ে তারা তাদের বাবার জায়গায় একটা বানরকে বসে থাকতে দেখল। বানরকে কথা বলতে দেখে ওরা পুরো ব্যাপারটা বুঝে গেল। কুড়াও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। সাফিয়ার চোখে জল চলে এলো। আয়শা আপা, তুমি সত্যি বলতে আমাদের আব্বাজান আমাদের এত দূরে জঙ্গলে শুধু ফেলে আসতে এসেছিলেন, আর উনি আমাদের ছেড়ে চলে গেছেন। এখন আমরা এই জঙ্গলে কি করব, কোথায় যাব? আয়েশা সাহস সঞ্চয় করে বলল, সাফিয়া, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন আর কেঁদিস না। কেঁদে তো আমরা এই জঙ্গল থেকে বেরোতে পারবো না। এখন আমাদের নিজেদের সাহায্য নিজেদেরই করতে হবে। চলো এখান থেকে আজ রাত কাটানোর কোনো ঠিকানা খুঁজি। কোনো রাজপুত্র তো আর আসবে না আমাদের মহলে নিয়ে যাওয়ার জন্যে। এবার চলো নিজেরাই কিছু খুঁজি। দুই বোন হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘরের কাছে পৌঁছালো, যা দেখে ওরা দুজনেই অবাক হয়ে গেল। আরে সাফিয়া, এখানে উনুনও আছে, মনে হয় এখানে কেউ থাকে। ভেতরে গিয়ে দেখে নি, কি বলিস? সাফিয়া ভয়ে বলল, আরে এভাবেই ভেতরে যাওয়া ঠিক নয়, এমন না হয় যে অন্য কোনো বিপদে পড়ে যাই। আমার তো খুব ভয় করছে। কিন্তু সত্যি কি আমরা এই ঘন জঙ্গলে সারা রাত বাইরে কাটাবো সাফিয়া? আমার তো খুব ভয় করছে। চলো না ভেতরে গিয়ে দেখে নি, হয়তো থাকার জন্য আমরা কোনো ছোটখাট ছাদ পেয়ে যাব। কে জানে, আমাদের জন্য কোনো রাস্তাও বেরিয়ে আসতে পারে। যদি আমরা থাকার জন্য কিছু না পাই, তবে এই জঙ্গলের ভয়ঙ্কর জানোয়ার আমাদের ছিঁড়ে খেয়েও ফেলতে পারে। সাফিয়া সাহস করে বলল, আপ্পাটাই কি বলছো? ভয় তো খুব লাগছে, কিন্তু একটুখানি ঝুঁকি তো নিতেই হবে, নইলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলেই ঘুরতে থাকব। চলো আপ্পা, সাহস করে গিয়ে দেখেই নি, হয়তো ভেতরে আমরা কোনো আশ্রয় পেয়ে যাব। এ কথা বলে দুই বোন সাহস করে ভেতরে চলে গেল। সেখানে পৌঁছে ওরা দেখল যে কুঁড়ে ঘরের ভেতরে কেউ নেই। এটা দেখে ওরা খুশি হয়ে গেল, আর তারপর রাতটা কুঁড়ে ঘরেই কাটালো এবং সকালের অপেক্ষা করতে লাগলো। এভাবেই সময় কাটতে লাগলো। দুই বোন জঙ্গল থেকে ফল খেত এবং সেই ফল নিয়ে বাজারে যেত, আর বেঁচে যাওয়া উপার্জনে নিজেদের প্রয়োজনের জিনিস কিনে আনত এবং রাত হতেই নিজেদের কুঁড়ে ঘরে ফিরে আসত। তাদের জীবন এভাবেই চলতে থাকলো, আর দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এখন দুই মেয়ে যুবতী হয়ে গিয়েছিল এবং দেখতে এত সুন্দরী ছিল যে যেই তাদের দেখত সে তাকিয়েই থাকত। একদিন সাফিয়া বলল, আপা, আজ আমি জঙ্গলের একটু গভীরে যাচ্ছি, কিছু তাজা ফল আনবো যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। আমার আসা পর্যন্ত তুমি রান্না করে রেখো, ঠিক আছে না আপা? কিন্তু সাফিয়া, আমাকেও আজ বাজারে যেতে হতো, আর ফেরার পথে বাড়ির রেশনও আনতে হতো। আমি কালই কিছু ফল পেড়ে নিয়েছিলাম, সেগুলো নষ্ট হয়ে যাবে। আজ বাজারে যাওয়া জরুরি। সাফিয়ার চোখে দুশ্চিন্তা দেখা দিল। আপা, আমি মাঝে মধ্যে একটা কথা ভাবি, আমার তো তুমি ছাড়া কেউ নেই। যখন আমি বাড়ি আসি আর তুমি ঘরে থাকো না, তখন আমি খুব ভয় পেয়ে যাই। আমি ঘরের চারদিকে তোমাকে খুঁজতে শুরু করি। আমি তোমাকে হারাতে খুব ভয় পাই। আয়েশা আদর করে বলল, আরে এমন কেন ভাবিস? আমারও তো তুই ছাড়া কেউ নেই। আমি তোকে ছেড়ে কোথায় যাব বলতো? আর যদি কখনো কোথাও দূরে যেতেও হয়, তবে তোকে বলেই যাব, কথা দিলাম। আয়েশা ভাবতে ভাবতে আরও বলল, আর যদি কখনো বলতে না পারি আর কোথাও চলে যাই, তো তারপর? এমন কখনো হবে না, কিন্তু যদি কখনো এমন হয়ে যায়, তবে আমি কোনো নিশানা রেখে যাব তোর জন্য। কিন্তু নিশানা কি রাখবো? এমন কোনো নিশানা যা আমাকে তোর কাছে পৌঁছে দিতে পারে, এমন কিছু ভাবতো একটু। আয়েশা বলল, যাকে এ নিয়ে পরে কখনো কথা বলবো, ঠিক আছে? এখন আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি বাজারে যাচ্ছি। তুই আগামীকালের জন্য ফল পেড়ে নিয়ে আয়, ঠিক আছে? এ কথা বলে আয়েশা বাজারের দিকে বেরিয়ে পড়ল, আর সাফিয়া ঘরের কাজকর্মে লেগে গেল। আয়েশা এত সুন্দরী ছিল যে যখন সে বাজারে যেত, তখন রাস্তায় একটা চাদর দিয়ে নিজের মুখ ঢেকে নিত, যাতে তার উপর কারো নজর না পড়ে। ঘটনাক্রমে এই রাজ্যের বাদশাও জঙ্গলের শিকারের জন্য বেরিয়েছিলেন। বাদশাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিকারের খোঁজে জঙ্গলে ঘুরছিলেন। তখনই বাদশার নজর একটা খরগোশের উপর পড়ল। উজির মশাই, সকাল থেকে শিকারের জন্য বেরিয়েছি, খিদে তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই শিকার হাতছাড়া হওয়া উচিত নয়, আমি আপনাকে বলে দিচ্ছি। জি জি হুজুর, নিশ্চিন্ত থাকুন, আমি আজ এই খরগোশের শিকার করেই ছাড়ব, আপনি শুধু দেখতে থাকুন। এই কথা বলে উজির তীর চালানো শুরু করে দিল, আর তারপর বহুবার চেষ্টা করার পর অবশেষে একটা তীর গিয়ে খরগোশের গায়ে লাগলই।
বাহ উজির মশাই, বাহ, আপনি তো কামাল করে দিলেন। অবশেষে আপনি এই খরগোশের শিকার করেই ফেললেন। এখন তাড়াতাড়ি যান, এটাকে তুলে নিয়ে আসুন আর এটাকে রান্না করার ব্যবস্থা করুন, যত তাড়াতাড়ি সম্ভব। আমি এখানেই এই গাছের নিচে আপনার অপেক্ষা করছি। জি জি হুজুর, যা হুকুম আপনার। আমি এক্ষুনি এটা রান্না করার ব্যবস্থা করছি। উজির না ডানে দেখল না বামে, খরগোশটাকে উঠালো আর তারপর জঙ্গলে আগুনের খোঁজে ঘুরতে লাগলো। আরে হুজুরও না, এখানে জঙ্গলে আগুন কোথায় পাওয়া যাবে? কোথায় রাখবো আমি এই খরগোশটাকে? এটা তো অসম্ভব। তখনই উজির দেখল যে একটা কুঁড়ে ঘরের পাশ থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরে, এত সুন্দরী মেয়ে, আর জঙ্গলে মনে হচ্ছে রান্না করছে। চলো, খরগোশটাকেও এখানেই রেঁধে ফেলি। কিন্তু এই জঙ্গলে এখানে একা কি করছে? এ কি এখানেই থাকে? চলো গিয়ে একেই জিজ্ঞেস করে নি। সাফিয়া দ্রুত ঘুরে বলল, আপনি কে এখানে? কি করছেন? আর আমাকে কি চুপচাপ দেখছিলেন? সামনে এগোবেন না, নইলে আমি আপনার টুকরো টুকরো করে দেব। আর এটা সাবধান বাণী, মনে রাখবেন। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আপনার ক্ষতি করতে আসিনি। আসলে ব্যাপারটা হলো, আমি একটা খরগোশ শিকার করেছি, তাই ওটা রান্না করার জন্য আমার আগুন লাগতো, তাই সেজন্যই এখানে চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি রেঁধে নিন আর রেঁধে তাড়াতাড়ি এখান থেকে চলে যান। সাফিয়া এত সুন্দরী ছিল যে যখন উজির খরগোশটাকে উনুনে চড়ালো, তখন তার মনোযোগ সাফিয়ার সৌন্দর্যের দিকে চলে গেল। এতটাই চলে গেল যে খরগোশ পুরে কয়লা হয়ে গেল, আর উজির টেরও পেল না। সাফিয়া রেগে গিয়ে বলল, হ্যাঁ, এটা তো সব পুড়ে গেছে, আপনার মনোযোগ কোথায়? এখন এই পোড়া খরগোশ ওঠান আর এখান থেকে যান। উজির ঘাবড়ে গেল। হায়, এটা কি হয়ে গেল? বাদশাহ তো আজ আমাকে মেরেই ফেলবেন। দেখুন, যান এখান থেকে। আপনি ইচ্ছে করে নিজের খরগোশ পুড়িয়েছেন যাতে আমি আপনাকে খাবার জন্য কিছু দিই আর এখানে থাকতে বলি, কিন্তু এমন হবে না। আপনি এখান থেকে যান, নইলে আমি আমার কুঠার নিয়ে আসব। এসব দেখে উজির বাদশার ভয় কাঁপতে লাগল। এদিকে বাদশাও খরগোশের অপেক্ষা করছিলেন। বাদশার খুব খিদে পেয়েছিল। উজির মশাই, আপনি একটা খরগোশ রাঁধতে গিয়েছিলেন নাকি 10টা রেঁধে নিয়ে এসেছেন? এত দেরি কেন করলেন? খুব খিদে পেয়েছে আমার। এখন দিন কোথায় খরগোশ? উজির হাঁটু গেড়ে বসে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন হুজুর, আমার ভুল ছিল। না জেনে বা না জানে হয়ে গেছে আমার দ্বারা এমনটা। সে এত সুন্দরী ছিল যে আমি তাকে দেখে দুনিয়াই ভুলে গিয়েছিলাম। কে এত সুন্দরী ছিল? কার কথা বলছো? আমাকে খুলে বলো। আর খরগোশ কোথায়? হুজুর, সে এখানেই থাকে, একটা কুঁড়ে ঘরে। হুজুর, আপনি তাকে দেখলে খরগোশ কি সব কিছু ভুলে যাবেন। চলুন হুজুর, আসুন, আমি আপনাকে তার কুঁড়ে ঘরেই নিয়ে যাই। আপনাকে দেখলেই বোঝা যাবে যে আমি কেন দুনিয়া ভুলে বসেছিলাম। আচ্ছা, তো এই ব্যাপার। আমাদের রানীরা এই পুরো বিশ্বের সবচেয়ে সুন্দরী রানী, আর তুমি বলছো যে তুমি এক সুন্দরী দাসীকে দেখলে, যাকে দেখে তুমি সব ভুলে বসে আছো। চলো, আমিও গিয়ে দেখি কেমন সৌন্দর্য দেখে নিলে তুমি। এখন বাদশাহ আর উজির দুজনেই সেই কুঁড়ে ঘরের দিকে এগোতে লাগলো। আয়েশা সেখানেই বসে রান্না করছিল। বাদশার নজর যখন আয়েশার উপর পড়ল, তখন বাদশাহ নিজের হুঁশ হারিয়ে ফেললেন। তিনি আজ পর্যন্ত এমন সৌন্দর্য দেখেননি। তখনই উজির বাদশাকে জিজ্ঞেস করল, কেন হুজুর, বলেছিলাম না আপনাকে, এমন সৌন্দর্য আপনি আজ পর্যন্ত দেখেননি? তো কি তৃতীয় রানীর বন্দোবস্ত করা হবে? কি বলছেন? না না হুজুর, নিজের রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের সুন্দরী রানীকে পালকিকে করে নিয়ে যাব। এখন চলো এখান থেকে, কাল আমরা আমাদের রানীকে নিতে পালকি দিয়ে আসব। এভাবে বাদশাহ আর উজির দুজনেই সেখান থেকে চলে গেলেন। আয়েশা এতটাই টের পেল না যে কেউ তাকে চুপচাপ দেখছিল। পরের দিন সকালে দুই বোন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আয়েশা সাফিয়াকে বলল, সাফিয়া, শোন তো, কাল এক লোক এসেছিল একটা খরগোশ হাতে নিয়ে। পাগল এমন ছিল যে তার মনোযোগ এতটাই সরে গিয়েছিল যে পুরো খরগোশটাই জ্বলে গেল। বেচারা ওই পোড়া খরগোশই খেয়ে থাকবে। আপা, তুমিও না? আচ্ছা শোনো আপা, আমি আজ জঙ্গলে যাচ্ছি ফল পাড়তে, সন্ধে নাগাদ চলে আসব। কুঁড়ে ঘরের দরজা ভালো করে বন্ধ রেখো, ঠিক আছে? যেই আসুক দরজা খুলবে না। এ কথা বলে সাফিয়া সেখান থেকে চলে গেল। সাফিয়া চলে যাবার পর এখন আয়েশা ঘরে একা ছিল। তখনই আয়েশা ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পেল। দেখার জন্য আয়েশা কুঁড়ে ঘর থেকে বাইরে এলো। তখন আয়েশা যা দেখল তা দেখে অবাক হয়ে গেল। আয়েশার বরাত তার দরজা পর্যন্ত চলে এসেছিল। এটা দেখে আয়েশা সব বুঝে গেল। তখনই উজির তার কাছে এলো আর বলল, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের উজির। আমাদের সালতানাতের বাদশাহ আপনাকে বিয়ে করতে চান। আপনি কি এই বিয়ে কবুল করছেন? আয়েশা যখন এটা শুনল তখন তার বিশ্বাসই হলো না। যাকে তার বাবা আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে দিয়েছিল, সেই মেয়ের বিয়ে বাদশার সাথে হতে চলেছে। এই ভেবে আয়েশার চোখ ভরে এলো এবং সে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে হ্যাঁ করে দিল। আমার এই বিয়ে মঞ্জুর আছে, আমি এক্ষুনি ভেতর থেকে আমার পুটলি নিয়ে আসছি।
নিশানা আয়েশা কুড়েঘরের ভেতরে গেল আর তারপর হাত ভরে সর্ষের দানা তুলে আনলো, আর যেমন যেমন রাস্তা দিয়ে চলতে থাকলো দানা পড়তে থাকলো। এখন আয়েশা এই কুড়েঘর থেকে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর সাফিয়াও সেখানে চলে এলো, কিন্তু যখন সাফিয়া কুড়েঘরে ঢুকলো তখন সেখানে কেউ ছিল না। সাফিয়া সব জায়গায় নিজের বোনকে খুঁজতে লাগলো, কিন্তু আজ তার বোন সেখান থেকে চলে গিয়েছিল। আরে আপা কোথায় চলে গেল? আমার ভয় ছিল আর সেটাই হলো। আপা এখন কোথায়? আমাকে ছেড়ে কোথায় চলে গেল? আপা কোথায় তুমি আপা? এভাবে আয়েশার চলে যাওয়ার 2 দিন কেটে গেল। সে মহলের চাকচিক্যে নিজের বোনকে ভুলেই গেল। এদিকে 2 দিন ধরে সাফিয়া নিজের বোনের অপেক্ষা করতে থাকল। রাতে খুব জোর বৃষ্টি হলো, কিন্তু যখন সকাল হলো তখন দৃশ্যই বদলে গিয়েছিল। যখন সাফিয়া সকালে উঠল তখন সে দেখল যে সর্ষে গাছের এক লম্বা সারি তৈরি হয়েছে। সেটা দেখে সে বুঝে গেল, তুমি আমার বোন, আমাকে এখানে ফেলে যাওনি, বরং আমার জন্য নিশানা রেখে গেছো, যাতে আমি ওই ফুলের সাহায্যে তোমার কাছে পৌঁছতে পারি। হে অপরওয়ালা, আমাকে আমার বোনের সাথে দেখা করিয়ে দাও। এ কথা বলে সাফিয়া ওই ফুল দিয়ে তৈরি রাস্তায় চলতে লাগলো। চলতে চলতে সে অনেক দূরে চলে এলো। তখনই সে দেখল যে এই রাস্তা কোনো বাদশার মহলের দিকে যাচ্ছে। যেই সাফিয়া মহলের বাইরে পৌঁছল তাকে খুব সমাদর করা হলো, কারণ আজ ফুল ফুটে উঠেছিল। সেগুলো দেখে আয়েশা আগেই বুঝে গিয়েছিল যে আজ তার বোন নিশ্চয়ই আসবে। আয়েশা নিজের বোনকে দেখে খুব খুশি হয়ে গেল, আর তারপর নিজের বোনের বিয়ে উজিরের সাথে করিয়ে দিল। তারপর 2 বোন খুশি মনে মহলে থাকতে লাগলো। যে বোনদের আবর্জনা মনে করে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল সেই 2 বোনই এখন মহলে থাকে। যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান, এবং আমাদের ইউটিউব চ্যানেল সিরা অ্যান্ড সোলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার দেখা হবে অন্য কোনো নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।